বয়স নেহাত কম নয় মহিলার, অন্তত বছর ৪৫ তো হবেই। মুখেও ভাঙচুর এসেছে টুকটাক, তবে সাজগোজের কি বহর! চোখে গাঢ় আইলাইনার, ঠোঁটে চড়া লিপস্টিক, গালে থুতনিতে ব্লাশনের উৎকট ছোপ, বা স্টেপ কাট চুলে সরু সরু সোনালি টান। দামি সিফন শাড়ির সঙ্গে ব্লাউজটিও বিপজ্জনক রকমের সংক্ষিপ্ত। বোঝাই যায় খুকি সাজার চেষ্টায় মহিলার কোনো খামতি নেই। মিতিন এক দৃষ্টে লক্ষ্য করছিল মহিলাকে। শুধু মেকআপই নয়, মহিলার ভাবভঙ্গিও একটু যেন কেমন কেমন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হাজির হয়েছে ভর সন্ধেবেলা। বলল কি যেন একটা জরুরি দরকার, অথচ টানা ৫ মিনিট বসে আছে সোফায়, মুখে বাক্যটি নেই। ঘাড় ঝুলিয়ে রং করা বুড়ো আঙুলের নখ খুঁজছে এক মনে। নার্ভাস বোধ করছে কি, নাকি সংকোচ? পোশাকের জেল্লাই বলে দিচ্ছে মহিলা যথেষ্ট পয়সাওয়ালা ঘরের। এই ধরনের মহিলারা যে যে কারণে পেশাদার গোয়েন্দাদের দ্বারস্থ হয় তা মোটামুটি জানে মিতিন। মিতিন অবশ্য খোঁচাখুচিতে গেল না। মহিলার আড় ভাঙানোর জন্য নরম গলায় বলল, চা চলবে নাকি একটু? মহিলা মুখ তুলে চোখ পিটপিট করে বলল, লিকার টি উইথ সুগার? হ্যাঁ, ১ চামচ। উঠে আরতিকে নির্দেশ দিয়ে সোফায় ফিরল মিতিন। বসতে বসতে বলল, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি ম্যাডাম। বলিনি না। মহিলা ফ্যাল ফ্যাল করে তাকালো। আমি লাবণ্য মজুমদার। মহিলা দৃষ্টি যেন ঠিক স্বাভাবিক নয়, কেমন ঘোলাটে ঘোলাটে, উদ্ভ্রান্ত। মিতিন ফের জিজ্ঞেস করল, কাছাকাছি কোথাও থাকেন কি? হ্যাঁ, মানে খুব দূরে নয়, গড়িয়াহাটে থাকি। গড়িয়াহাটের কোথায়? এমারেল্ড টাওয়ার, গড়চায় ঢুকেই যে 10 তলা বিল্ডিংটা। যে বাড়িতে বিখ্যাত গায়ক অরুণ চক্রবর্তী থাকেন? হ্যাঁ হ্যাঁ, উনি 5th ফ্লোরে, আমরা 8 তলায়। আমরা মানে? আমি আর আমার হাজব্যান্ড। আর আপনাদের ছেলে মেয়ে? একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে। এমারেল্ড টাওয়ারের 2nd ফ্লোরে আমাদের আরেকটা ফ্ল্যাট আছে, মেয়ে জামাই সেখানেই থাকে। বেশ। মিতিন সোফায় হেলান দিল। এবার বলুন আপনার সমস্যাটি কি? কথায় কথায় বেশ খানিকটা সহজ হয়েছিল লাবণ্য, আবার চুপ মেরে গেছে, তাকাচ্ছে এদিক ওদিক। হঠাৎ চোখের মনি স্থির করে বলল, আমার খুব বিপদ। মিতিন মনে মনে বলল, সে আর বলতে? মুখে বলল, কি হয়েছে? মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান প্লিজ। সামওয়ান ইজ ট্রাইং টু কিল মি। মেরে ফেলতে চাইছে? মিতিনের চোখ সরু। কেন? জানি না, তবে আমাকে স্লো পয়জনিং করা হচ্ছে, আমি টের পাচ্ছি। কিভাবে টের পাচ্ছেন? আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, দেখুন। লাবণ্য উত্তেজিত হয়ে হাত দুটো বাড়িয়ে দিল। দেখুন কীরকম র্যাশ বেরিয়েছে। আরও অনেক জায়গা আছে, পায়ে, পেটে, বুকে বাদামি বাদামি ছোপ পড়েছে, ঘাড়ে, গলায়, কপালে। অথচ ৩-৪ মাস আগেও আমার স্কিন কত সুন্দর ছিল, হঠাৎ কেন এসব হচ্ছে বলুন তো? ঝুঁকে ভালোভাবে নিরীক্ষণ করল মিতিন। লাবণ্যর হাতে শুকনো হামের মতো গুড়ি গুড়ি দানা ফুটেছে, কিন্তু প্রসাদিত মুখমণ্ডলে ছাপছুপ খুঁজে পাওয়া দায়। মহিলা ম্যানিয়ায় ভুগছে না তো? অতিমাত্রায় রূপসচেতন মধ্যবয়সী মহিলারা চামড়া টামড়ার ব্যাপারে বড্ড বেশি স্পর্শকাতর, তিলকে তাল করে ফেলে অনায়াসে। হালকা গলায় মিতিন বলল, শুধু এইসব দেখেই আপনি ধরে নিলেন যে আপনাকে স্লো পয়জনিং করা হচ্ছে? আরও সিমটম আছে, কিছু খেতে ইচ্ছে করে না, কেমন একটা বমি বমি ভাব, লাবণ্য বলে চলে। ওয়েট লুজ করছি, চোখ দুটো হঠাৎ হঠাৎ খুব চুলকোয়, মাঝে মাঝে জল কাটে, জানেন তো? তা এসব তো অনেক কারণেই হতে পারে ম্যাডাম, হঠাৎ বিষের চিন্তাটা আপনার মাথায় এলো কেন? কারণ আমি জানি, কিছুদিন আগে একটা বইতে পড়েছি, ওখানে আর্সেনিক পয়জনিংয়ের কথা, তার যে উপসর্গ লেখা আছে সব কটাই আমার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ও এই ব্যাপার, পুঁথি পড়ে ভয়? মিতিনের ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটে ওঠে। অমনি লাবণ্যর নজরে পড়েছে হাসিটা। থরথর উত্তেজনা নিয়ে যেন দুপ করে মুখ ফ্যাকাশে, সহসা স্তিমিত স্বরে বলল, বুঝেছি,
আপনি বিশ্বাস করছেন না, তাই তো? কেউই করে না। এই যে আমি কি জ্বালায় পড়েছি। ততক্ষণে আরতি চা এনেছে। ট্রে থেকে কাপ ডিশ তুলে লাবণ্যকে বাড়িয়ে দিল মিতিন। হাতে নিল লাবণ্য, তবে ডিশের ওপর কাপ কাঁপছে তীর তীর। মিতিন মৃদু স্বরে বলল, এত নার্ভাস হচ্ছেন কেন মিসেস মজুমদার? বীজ যে আদৌ আপনাকে দেওয়া হচ্ছে সে ব্যাপারে আগে ডেফিনিট হন, ডাক্তার দেখান। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান দেখেছেন, তার মতে মুখে টুখে এরকম পিগমেন্টেশন নাকি এ বয়সে হয়েই থাকে। র্যাশগুলোও নাকি জাস্ট স্কিন ডিজিজ, কোনো কসমেটিক থেকে অ্যালার্জি। একটা মলমও দিয়েছিলেন, লাগিয়েছি, কিন্তু জানেন কিচ্ছু হয়নি। পরশু অয়েনমেন্টটা উনি বদলে দিলেন। লাবণ্যের গলা ফের চড়তে শুরু করে। সেন্টার টেবিলে নামিয়ে রাখল চা আর রাগ রাগ ভঙ্গিতে বলে উঠল, ভাবুন উনি আমার ভমিটিং টেন্ডেন্সিটাকেও পাত্তা দিতে নারাজ। একটা লিভার টনিক লিখে আমার, ব্যাস উনি বললেন এতেই হয়ে যাবে। আর চোখের ব্যাপারে তো উনি শুনলেনই না, আই স্পেশালিস্ট দেখাতে বললেন। অর্থাৎ ডাক্তারবাবু পয়জনিংয়ের সম্ভাবনাটা মারছেন না, তাই তো? হ্যাঁ। কিন্তু ডাক্তারবাবুর কথায় আপনার আস্থা নেই, তাই তো? হ্যাঁ। তাহলে সেকেন্ড কাউকে দেখাচ্ছেন না কেন? কার কাছে যাই বলুন তো, কে বিশ্বাস করবে? বাড়ির লোকেরাই যেখানে হেসে উড়িয়ে দিচ্ছে। বাড়ির লোক মানে কে? হাজব্যান্ড? না, মেয়ে জামাইও আছে। সবার ধারণা এটা আমার একটা বাতিক, অথচ আমি তো বুঝছি। কিভাবে আমাকে আমাকে মহিলার গলা ধরে আসছে। না, এর মাথা থেকে বিষের ভূত নামানো বেশ কঠিন কাজ। 1 সেকেন্ড ভেবে নিয়ে মিতিন গুছিয়ে বসল। মুখে একটা ভারিক্কি ভাব ফুটিয়ে বলল, ঠিক আছে, ধরে নিলাম আপনিই ঠিক, কিন্তু পয়জনিং তো ছেলে খেলা নয়, এর সঙ্গে জীবন মৃত্যু জড়িয়ে আছে। অতএব এর থেকে একটা কার্যকারণ বার তো করতেই হবে, বা কোনো কার্যকারণ থাকবেই। প্রথমে প্রশ্ন আসবে কে বীজ দিচ্ছে, তারপর দেখতে হবে কেন দিচ্ছে, আর তারপর সব শেষে ভাবতে হবে কিভাবে দেওয়া হচ্ছে, তাই তো? লাবণ্য ঢক করে ঘাড় নাড়ল। আগে তাহলে বলুন কাকে আপনার সন্দেহ হয়? লাবণ্য চুপ, ঢোক গিলছে। কি হলো বলুন? সম্ভবত আমার, লাবণ্য ফের ঢোক গিলল, আমার হাজব্যান্ড। মিতিন খুব একটা চমকালো না, এরকমই উত্তর সে আশা করেছিল। কিন্তু কেন তিনি আপনাকে বীজ দেবেন? তা আমি জানি না। আপনি মারা গেলে ফিনান্সিয়াল ব্যাপারে তার কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে? না, তার নিজেরই অনেক টাকা। আমি তো প্লেন হাউস ওয়াইফ। আপনার বাপের বাড়ির তরফে কোনো সম্পত্তি নেই। একখানা আধভাঙা বাড়ি আছে সোদপুরে, ভাই থাকে। ও বাড়ি বেচলে আমার ভাগে ক পয়সাই বা আসবে বলুন? আপনার হাজব্যান্ড কি রিসেন্টলি কোনো মোটা ইন্স্যুরেন্স করিয়েছে আপনার নামে? না। তার কি সম্প্রতি অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক? মনে হয় না, অন্তত আমার তো জানা নেই। অর্থাৎ অ্যাপারেন্টলি তাকে সন্দেহ করার কোনো কারণই নেই, অথচ আপনি তাকেই সাসপেক্ট করছেন। কিন্তু কেন? ইদানিং আমার প্রতি ওর ব্যবহারটা কেমন বদলে গেছে। কী রকম? ফ্র্যাঙ্কলি বলবো? অবশ্যই বলবেন। আমি আর অনিমেষ একেবারে ডিফারেন্ট টাইপের। আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, ক্লাব টাবে যাই, বন্ধু টন্ধুদের সঙ্গে হইহল্লা করি। আর অনিমেষ কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, সে আমার লাইফস্টাইল পছন্দই করে না। আমারও তার সারাক্ষণ কাজ নিয়ে থাকাটা একদম ভালো লাগে না, জানেন তো। বেঙ্গালুরুতে থাকতে তো আমাদের এই নিয়ে রেগুলার ফাটাফাটি হতো, ভয়ঙ্কর তেতো হয়ে গিয়েছিল সম্পর্কটা। কিন্তু ফেব্রুয়ারিতে রুমকির মানে আমাদের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অনিমেষ যেন আমার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছে। ভীষণ সফটলি কথা বলে, কখনো চটে না, ঝগড়া করে না, এবং প্রায়ই এগুলো করে আমার সঙ্গে। এত নরম হয়ে ব্যবহার, এগুলো কি অস্বাভাবিক নয়? নিশ্চয়ই তলে তলে কোনো মতলব ভাঁজছে, নইলে হঠাৎ এরকম আচরণ কেন করবে ও? মহিলার গলা ধরে এসেছে। না, এর মাথা থেকে বিষের ভূত নামানো বেশ কঠিন দেখছি।
এক সেকেন্ড ভেবে নিয়ে মিতিন গুছিয়ে বসল। প্রসঙ্গ ঘোরানোর জন্য মিতিন আলগা কৌতূহল দেখালো। আপনার হাজব্যান্ড কি করেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বছর 6 হলো বেঙ্গালুরুর চাকরি ছেড়ে কলকাতায় এসে ব্যবসা করছে ওই লাইনেই। সল্টলেকে অফিস খুলেছে। কেমন চলছে বিজনেস? ভালোই তো। মাত্র 4 বছরের মধ্যে সেকেন্ড ফ্ল্যাটটা কিনে ফেলল। 3 তলার ছোট্ট অ্যাপার্টমেন্টটা ছেড়ে আমরা 8 তলায় উঠে এলাম। নিচেরটা বুঝি মেয়ে জামাইকে যৌতুক দিলেন? ঠিক তা নয়, ফাঁকা পড়েছিল ফ্ল্যাটটা, ওরা থাকছে। জামাইয়ের নিজস্ব বাড়িঘর, ওদের জয়েন্ট ফ্যামিলি, পাইকপাড়ায়। ভাবলাম রুমকির হয়তো ওখানে মানিয়ে নিতে অসুবিধা হবে, রুমকির স্কুলটাও তো এখান থেকে কাছে। মেয়ে জামাইয়ের সঙ্গে আপনার রিলেশন কেমন? নর্মাল। রুমকি তো সময় পেলেই ওপরে চলে আসে। জামাই কি করে? জিজ্ঞেস করল মিতিন। তার কারবারও শেয়ার টেয়ার নিয়ে। ও। মিতিন দেয়ালঘড়িতে ঝলক তাকিয়ে নিয়ে মূল প্রশ্নে এলো। এবার বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? কাইন্ডলি একবার আমার ফ্ল্যাটে আসুন। লাবণ্য স্বর ফের কাতর। মিট অনিমেষ। তাতে কি লাভ? একটু যাচাই করে দেখবেন, আর আপনার মতো নামী ডিটেকটিভ দেখলে অনিমেষও নিশ্চয়ই সমঝে যাবে। হোপফুলি আমি বিপদ থেকে মুক্তি পাব। নেহাতি ছেলে মানুষই চিন্তা। মিতিন হাসবে না কাঁদবে? তবু পেশার খাতিরে গাম্ভীর্যের মুখোশটা তো রাখতেই হয়। ঠোঁট টিপে মিতিন বলে, সে দেখা যাবে খন। তার আগে আপনি বরং এক কাজ করুন, কোনো একটা প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে রক্তটা পরীক্ষা করান। ব্লাডে আর্সেনিকের মাত্রার রিপোর্ট যদি অ্যালার্মিং হয় তখন তো আমি আছি, বাকিটা আমি বুঝে নেব। লাবণ্যর চোখ চকচক করে উঠল। দারুণ একটা অ্যাডভাইস দিয়েছেন তো। গুড। হ্যাঁ, এতে আপনার সংশয়েরও নিরসন হবে। দেখেছেন তো, এত সহজ ব্যাপারটা আমার মাথায় আসেনি। ভাগ্যিস আপনার কাছে এসেছিলাম। লাবণ্য উল্লসিত মুখে সুদৃশ্য ভ্যানিটি ব্যাগের চেন খুলছে। একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা রাখুন। মিতিন ভুরু কুচকাল। কি আছে এতে? আপনার কনসালটেশন ফি। সে কি? আমি তো কেস এখনো হাতেই নিইনি। সো হোয়াট, আপনি আপনার মূল্যবান সময় তো নষ্ট করেছেন। না, আমি এটা নিতে পারি না। না, এটা আপনাকে নিতেই হবে। প্রায় জোর করে মিতিনের হাতে খামটা গুঁজে দেয় লাবণ্য। উঠে দাঁড়ায়। আমি কিন্তু আপনার কাছে আবার শনিবার আসব। এই সময়ে। শনিবার বুমবুমকে নিয়ে হ্যারি পটার দেখতে যেতে হবে। ছেলেকে কথা দিয়েছে মিতিন। একটু ভেবে নিয়ে মিতিন বলল, আপনি যদি রবিবার সকালের দিকে আসেন। না, অনিমেষ এখন ট্যুরে, শনিবার রাতে ফিরবে। তার আগে আমি আপনার কাছে আসতে চাই। প্লিজ শনিবার ইভিনিংটা আপনি আমার জন্য ফ্রি রাখুন। লাবণ্যর অনুনয় দোটানায় পড়ল মিতিন। আবার একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে, আসুন। তার আগে কিন্তু অবশ্যই ব্লাড টেস্টটা। লাবণ্য চলে যাওয়ার পর মিতিন খুলল খামটা। 9খানা 500 টাকার নোট, 5টা 100, করকরে নতুন। সম্ভবত আসার পথায় এটিএম থেকে তোলা। বেচারা বরটার কি কপাল! তারই অর্থ ধ্বংস করে তার পেছনে কাঠি দেওয়ার তোড়জোড় চালাচ্ছে ম্যানিয়াক বউ। রাতে খেতে বসে পার্থকে লাবণ্যের গল্প শোনাচ্ছিল মিতিন। পার্থ তো বেজায় মজা পেয়েছে। ঝটিতি ঘোষণা করে দিল, শনিবার প্রেস বন্ধ করে 4টের মধ্যে বাড়ি ঢুকে যাবে। ছিটিয়াল প্রতিবিদ্বেষী মহিলাটিকে দর্শনের সুযোগ কিছুতেই ছাড়বে না। কিন্তু শনিবারের আগেই জোর চমক। শুক্রবার রাতে টেলিভিশনের বাংলা নিউজ চ্যানেলগুলোয় ভেসে উঠল এক দুঃসংবাদ। মধ্যবয়সী মহিলার অস্বাভাবিক মৃত্যু। গড়িয়াহাটের এমারাল্ড টাওয়ারের 8 তলায়। মিতিন স্তম্ভিত। এমন ধাক্কা সে এর আগে কখনো খায়নি। সকাল 10টায় থানায় এলো মিতিন। অফিসার ইনচার্জ সুবীর হালদারকে ফোন করাই ছিল। মিতিনকে দেখেই তার পুলিশি গলা গমগম। আসুন ম্যাডাম, আপনার জন্যই ধূপধুনো জ্বালিয়ে বসে আছি। আমার সৌভাগ্য। মিতিন চেয়ার টেনে বসল। লাবণ্য দেবীর বডি কি পোস্টমর্টমে চলে গেছে? হ্যাঁ, এই এতক্ষণে বোধহয় পুলিশ মর্গ থেকে বেরিয়ে কাঁটা পুকুরের টেবিলে। পিএম রিপোর্ট কবে পাচ্ছেন? মঙ্গলবার কিংবা বুধবার। বড়সড় টেবিলের ওপরে ঘূর্ণায়মান চেয়ারে উপবিষ্ট দশাশই চেহারার সুবীর ঝুঁকল সামান্য। মোটা ভুরু নাচিয়ে বলল, ব্যাপার কি বলুন তো? কাল রাত্রিরে ফোন, আজ সকালে ফোন। মহিলা কি আপনার চেনা নাকি ম্যাডাম? একেবারে অপরিচিত, আর বলি কি করে? মিতিন বলল,
অল্প হেসে বলল, ভদ্রমহিলা এই বুধবারেই তো আমার কাছে এসেছিলেন। বড়বাবু বললেন, তাই নাকি? মিতিন বলল, হ্যাঁ, বলছিলেন ওকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে। পুলিশ সাহেব বললেন, ইন্টারেস্টিং। সুবীর চোখ পিটপিট করল। জানেন তো, আমিও কাল স্পটে গিয়ে গন্ধ পেয়েছি। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। মিতিন জিজ্ঞেস করে, কীরকম বলুন তো? সুবীরবাবু বলেন, অ্যাপারেন্টলি সুইসাইড কেস। নিজের বিছানায় হাত পা বেঁকিয়ে পড়ে আছে, মুখে গ্যাঁজলা, কিন্তু ওদিকে আবার ড্রয়িং রুমের টেবিলে আধ গেলাসের ওপর হুইস্কি। আত্মহত্যার আগে কেউ অতটা মাল ফেলে রেখে যায় বলুন তো? টেনশন তো ঢকাশ করে গলায় ঢেলে দেবে। প্লাস কিচেনের সিঙ্কে আরেকটি গ্লাস নামানো, ফাঁকা। তবে আমি ডেফিনেট ওতে ড্রিঙ্কসই ছিল, হাইলি ফিশি। মিতিন বলল, অর্থাৎ আপনি বলছেন ভদ্রমহিলার সঙ্গে আরেকজন কেউ ড্রিঙ্ক করছিলেন? সুবীরবাবু বললেন, হতেই পারে, কিন্তু গ্লাসটা সিঙ্কে ফেলে যাবে কেন? ধুয়ে মুছে জায়গা মতন রেখে দেওয়াই তো স্বাভাবিক ছিল। অফকোর্স যদি সেই মার্ডারার হয়। মিতিন আপন মনেই যেন বিড়বিড় করল। কাঁধের ব্যাগটা টেবিলে নামিয়ে রাখলো। আপনারা নিউজটা পেলেন কখন? অ্যারাউন্ড 7:30। মহিলার হাজব্যান্ড থানায় ফোন করেছিল। পলকের জন্য মিতিনের ভুরুতে ভাঁজ। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, উনি কি প্রথম ডেড বডিটা দেখেন? না, ওদের কাজের মেয়ে কোথায় যেন চড়তে বেরিয়েছিল, ফিরে দেখে ওই কাণ্ড। তারপর মেয়েটাই হল্লাগল্লা জুড়ে ফ্যামিলির লোকজনকে ডাকে। মৃত্যুর টাইমটা জানতে পেরেছেন কি? জিজ্ঞেস করে মিতিন। 5টা থেকে 5:30টার মধ্যে, সুবীরবাবু বলেন। মিতিন একটুক্ষণ চুপচাপ থেকে কিছু একটু ভাবল, দিয়ে বলল, ভদ্রমহিলা আমার হেল্প চাইলেন, অথচ ভালো করে কিছু বোঝার আগেই উনি। তাই বুঝি আপনি খুব মর্মপীড়ায় ভুগছেন? সুবীরবাবু জিজ্ঞেস করে। মিতিন বলে, একদম ঠিক। এখন আপনাদের পাশাপাশি আমিও একটা ইনভেস্টিগেশন চালাতে পারলে মানসিক শান্তি পাই। অফকোর্স আপনাদের কোঅপারেশনও দরকার। সুবীরবাবু বলেন, মুচকি হেসে, দেখুন ঘাঁটাঘাঁটি করে যদি কিছু পান। স্বভাব চরিত্র নাকি মোটেই সুবিধা ছিল না মহিলার, আমি যতদূর খবর পেলাম। ভীষণ ফার্স্ট লাইফ লিড করত, রেগুলার ক্লাব পার্টি, হাঁসের মতন মালটানা, বেহেড হয়ে বাড়ি ফেরা। 48 বছর বয়সেও কচি ছেলে ধরার জন্য ছোঁক, গুণের সৌরভে একেবারে মম। এই টাইপের মহিলারা তো বেঘরেই মরবে। মিতিন বলে, তা বলে কেউ তাকে মেরে ফেলবে এটাও নিশ্চয়ই মেনে নেওয়া যায় না। অফকোর্স নট, সুবীরবাবু বলেন। হোমিসাইড প্রমাণ পেলে আমরাও কোমর বেঁধে লাগবো বই কি। হুইস্কি আর গ্লাস দুটোর নমুনা ফরেন্সিকে পাঠিয়ে দিচ্ছি, পিএম রিপোর্টটাও হাতে আসুক, তারপর দেখি কি হয়। থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি নয়। 10-এর মধ্যে মিতিন পৌঁছে গেছে এমারেল্ড টাওয়ারে। খাড়া 10তলা আবাসনটির গেটে নিরাপত্তারক্ষীর বেজায় কড়াকড়ি। বহিরাগতদের নাম, ঠিকানা, গন্তব্য লিখে ভেতরে ঢুকতে হয়। রীতি প্রকরণের ব্যারাটুকু টপকে মিতিন যখন লাবণ্যদের ফ্ল্যাটে বেল বাজালো, ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। দরজা খুলেছে এক মাঝবয়সী পুরুষ, সাদামাটা, বিশেষত্বহীন চেহারা, চোখে চশমা, মাথায় উস্কো খুস্কো কাঁচা পাখা চুল, পরমে পাঞ্জাবি আর পাজামা, মুখে একটা দিশাহারা ভাব। ভদ্রলোক প্রশ্ন করার আগেই মিতিন সপ্রতিভভাবে বলে, নমস্কার, আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি, 3rd আই থেকে আসছি। আপনি নিশ্চয়ই মিস্টার মজুমদার, আই মিন লাবণ্য দেবীর হাজব্যান্ড? আবার মিডিয়া? অনিমেষ হাতজোর করল। কাল রাত থেকে তো অনেক হলো, এবার একটু ছাড়ুন না প্লিজ, একটু শান্তিতে থাকতে দিন। মিতিন বলে, ভুল করছেন স্যার, আমি মিডিয়ার লোক নই। মিতিন বিনয়ী সুরে বলে, আমি একজন পেশাদার গোয়েন্দা। ও, তা এখানে কি চাই? জাস্ট 2-4টে প্রশ্ন ছিল, যদি কাইন্ডলি একটু সময় দেন। মিতিনের গলা আরও নরম। আসলে দিন 3 আগে লাবণ্য দেবী আমার কাছে এসেছিলেন তো। লাবণ্য আপনার কাছে গেছিল? লাবণ্যর হাজব্যান্ড জিজ্ঞেস করে। সেটা নিয়েই তো আলোচনা করতে চাইছিলাম, মিতিন বলে। জানি খুব অসময় এসেছি, লাবণ্য দেবীর এখনও ক্রিমেশন হয়নি, তবু 2-4 সেকেন্ড থমকে রইল অনিমেষ। একটু বুঝি জরিপও করল মিতিনকে। ভারী গলায় বলল, আসুন। লিভিং রুমখানা বিশাল, বিদেশি সোফা সেট, পুরু কার্পেট, কোণে রাখা ল্যাম্পশেড, বড় বড় ঝাড়বাতি, নামী আর্টিস্টদের পেন্টিং, মহার্ঘ পর্দা, আর তামা, ব্রোঞ্জ, পিতলের ছোট বড় শোপিস থেকে ঠিকরে বেরোচ্ছে বৈভবের দ্যুতি। তবে ঘরের অঙ্গসজ্জা যেন সম্পদের সঙ্গে মানানসই নয়, একটু ছন্নছাড়া। অন্তত তেমনটাই মনে হলো মিতিনের। অদূরে প্রকাণ্ড ডাইনিং টেবিল, বন্ধ কাঁচের দরজা, ওপারে ব্যালকনিও দৃশ্যমান।
স্প্লিট এসি মৃদু মৃদু ঠান্ডা ছড়াচ্ছে হলে। কাঁচের সেন্টার টেবিলে আলগা চোখ বুলিয়ে মিতিন বলল, লাবণ্যদেবী আমাকে মিট করেছিলেন বুধবার। সম্ভবত আপনি তখন কলকাতায় ছিলেন না। হ্যাঁ, আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম বিজনেস ট্যুর। উনি আজ বিকেলে আবার আমার কাছে যাবেন বলেছিলেন। আর আপনার বোধহয় আজকে ফেরার কথা। কাজ মিটে গেল তাই চলে এলাম। অনিমেষ একটু যেন থতমত খেয়ে বলল, কেন বলুন তো? লাবণ্যদেবীর আপনার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ছিল। মিতিন স্থির চোখে তাকালো অনিমেষের দিকে। বুঝেছি, অনিমেষ বলল, স্লো পয়জনিং করেছিলাম তাই তো? অনিমেষ তেতস্বরে বলল, ওর মাথাটা ইদানিং একেবারেই গিয়েছিল। আমারও অবশ্য লাবণ্যদেবীকে খুব নর্মাল লাগেনি, মিতিন জানায়। তবে শনিবার মানে আজ সেকেন্ড ভিজিটের আগেই দুম করে উনি মারা গেলেন, এটা কি একটু মিস্টিরিয়াস লাগে না? অনিমেষ বলে, দাঁড়ান দাঁড়ান, আপনার ইঙ্গিতটা আমি বুঝেছি। অনিমেষের পর সোজা হয়ে বসে, বাঁ হাতে তর্জনী তুলে বলে, শুনুন, আমার স্ত্রী ছিল সাইকিক পেশেন্ট, মুঠো মুঠো ডিপ্রেশনের ওষুধ খেত। বিশ্বাস না হয় আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর সেনগুপ্তকে জিজ্ঞেস করুন। আপনারা কেন যে রহস্য খুঁজছেন আমি জানি না, তবে যারা লাবণ্যকে কাছ থেকে দেখেছে তারা এক বাক্যে বলবে ডিপ্রেশনের ঝোঁকে কিছু একটা খেয়ে আত্মহত্যা করা তার পক্ষে খুবই স্বাভাবিক। অর্থাৎ আপনি শিওর যে লাবণ্যদেবী সুইসাইড করেছেন? মিতিন সঙ্গে সঙ্গে প্রশ্ন করে। উত্তরে অনিমেষ বলে, আর কি হতে পারে? মিতিন বলে, পুলিশ কিন্তু ফ্ল্যাটে 2টো গ্লাস পেয়েছে, একটা হুইস্কি ছিল, একটা ফাঁকা। কথাটায় হঠাৎই থম মেরে গেল অনিমেষ। খানিক পরে নিচু গলায় বলে, আমার স্ত্রী ছিল অ্যালকোহলিক। ইনফ্যাক্ট মদের নেশায় ফ্ল্যাটে যখন তখন সে বোতল খুলে বসে যেত। হয়তো কালও, কিন্তু সিঙ্কে ফাঁকা গ্লাস গেল কি করে? মিতিন আবার জিজ্ঞেস করে। অনিমেষ বলে, তা বলতে পারবো না, তবে নেশার সময় তো আর হুঁশ থাকতো না। একটা গ্লাস রেখে এসে আরেকটা গ্লাসে হয়তো ড্রিঙ্ক ঢেলেছিল। কী যে পাগলামি করতো আর কি করতো না তা সব কিছু আপনাকে বলতে পারবো না, এই মুহূর্তে বলাটা শোভনও নয়। শুধু একটা কথাই বলতে পারি, শি ওয়াজ নট অ্যাট অল নর্মাল। স্লো পয়জনিংয়ের আতঙ্কটা তবে সেই অস্বাভাবিকতারই লক্ষণ? মিতিন জিজ্ঞেস করে। অনিমেষ বলে, অবশ্যই। কে তাকে মারতে যাবে বলুন তো? আর কেনই বা মারবে? আর মেরেই বা কী হবে? মিতিন মাথা নাড়ে। ওই আতঙ্কটা কাটানোর জন্য আমি ওকে একটা রক্ত পরীক্ষা করাতে বলেছিলাম, আর্সেনিক টেস্ট। রিপোর্ট এসে যাওয়ার কথা। রিপোর্টটা আনা হয়েছিল কি না বলতে পারেন? না, আমি তো ওই ব্যাপারটা কিছু জানি না। তবে পুলিশ কাল তন্ন করে কী সব খুঁজছিল, পেলে নিয়ে যেতে পারে, আমি বলতে পারবো না। মিতিন বলে, তা অবশ্য ঠিক। আরেকটা কোয়েশ্চেন, লাবণ্যদেবীর মৃত্যুর খবরটা যখন পান তখন নিশ্চয়ই আপনি অফিসে? হ্যাঁ, 11টা নাগাদ ফিরলাম হায়দ্রাবাদ থেকে। তারপর বাড়িতে ঘন্টা 2 রেস্ট নিয়ে তো বেরিয়ে গেছি। তখন লাবণ্যদেবী কী করছিলেন জিজ্ঞেস করল মিতিন। উত্তরে অনিমেষ বলে, ঘরেই ছিল। আয়নার সামনে বসে কী সব মাখছিল মুখে। তার মানে তখনও উনি নর্মাল মোডে? অনিমেষ বলে, তা জানি না। এত জেরা করছেন কেন? হ্যাঁ? অনিমেষ হঠাৎই অস্থির হয়ে ওঠে। কবজি উল্টে ঘড়ি দেখে বলে, আপনি এখন আসুন তো, বাড়িতে ভিড় হয়ে যাওয়ার আগে আমাকে খানিকক্ষণ একা থাকতে দিন। সরি। মিতিনও উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার মেয়ে জামাই কি বডি আনতে গেছেন? আরও অনেকেই সঙ্গে আছে, আমার শ্যালক প্লাস কয়েকজন বন্ধু, রিলেটিভ। আচ্ছা। মিতিন বলে, আপনাদের কাজের মেয়েটিকে দেখলাম না তো, সে কোথায়? মালতী, সম্ভবত নিজের ঘরে। অনিমেষ উত্তরে বলে। মিতিন বলে, তার সঙ্গে একটু কথা বলা যায়? ওকেও জ্বালাবেন? অনিমেষের গলায় এবার ঝাঁঝ। আমার সার্ভেন্টস রুমে বাইরে কোথাও একটা গেছে বোধহয়, জানি না। বাইরে বেরিয়ে যান, আপনি দেখুন বাঁদিকে একটা দরজা আছে, সেখানে নক করুন। অনুগ্রহ করে মাথায় রাখবেন, পুলিশ ওকে যথেষ্ট হ্যারাস করেছে। শি ইজ ইন স্টেট অফ শক। সত্যিই যেন ঘাবড়ে আছে মালতী, মুখে প্রায় কথা ফুটছে না। মিতিন পুলিশের লোক নয় জেনে খানিকটা যেন আশ্বস্ত হলো বছর 20 স্বাস্থ্যবতী মেয়েটি। ছোট্ট ঘরে সরু তক্তপোষে বসে বলল মিতিনকে, প্রায় আসবাবহীন ঘর, বেটে একখানা আলমারির মাথায় আয়না আর সাজগোজের নানান সরঞ্জাম। আয়নায় ঝুলছে জামা কাপড়, সস্তার নয়, সালোয়ার কামিজগুলো বেশ দামি। মিতিন কোমল গলায় বলল, তুমি নার্ভাস হও না, ভেবেচিন্তে আমায় খালি 2-4টে উত্তর দাও। কাল তুমি কখন দেখলে যে উনি মারা গেছেন? আমি প্রথমটা বুঝিনি উনি বেঁচে নেই।
ঘরে ঢুকে পেছন দরজাটা দিয়ে ওদিকে গেছি। দেখি মামি কেমন যেন বিছানার মধ্যে পড়ে আছে, কষ পেয়ে ফেনা গড়াচ্ছে মুখ দিয়ে। ভয় পেয়ে আমি সঙ্গে সঙ্গে দিদি জামাইবাবুকে ফোন করি। ওরা তখন এসে পড়ে সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওরা দেখেই বুঝে গেল যে লাবণ্যদেবী মারা গেছেন? নিতিন জিজ্ঞেস করে। না না, দিদি তো প্রথমে মামির হাতটা তুলে নাড়ি দেখল, সঙ্গে সঙ্গে মুখটা কেমন হয়ে গেল দিদির। বলল সর্বনাশ, বডি তো ঠান্ডা। আচ্ছা, নিতিন জিজ্ঞেস করে, তারপর? জামাইবাবু সঙ্গে সঙ্গে ফোন করেছে ডাক্তারবাবুকে, দিদি মামাবাবুকে, দুজনেই এসে পড়ল 10-15 মিনিটের মধ্যে। ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা করে বলল অনেকক্ষণ আগেই নাকি মারা গেছে। উনিই তো মামাবাবুকে বলল পুলিশে খবর দিন, মিতুটায় গণ্ডগোল আছে। মামাবাবুর তখন কি করুণ দশা। কতবার ডাক্তারবাবুকে বলল পুলিশের ঝামেলায় গিয়ে কি লাভ, জানেনই তো মাথার গোলমাল। এখন পুলিশ এলে চারদিকে শুধু কাদা ছিটবে। তাও ডাক্তারবাবু কিছুতেই সার্টিফিকেট লিখে দেবে না। মেয়েটা দিব্যি গুছিয়ে কথা বলছে এখন। আড়ষ্টতা বুঝি কেটেছে। নিতিন চোখ কুচকে জিজ্ঞেস করল, আচ্ছা মালতী, তোমার কি মনে হয় তোমার মামির মাথায় কি সত্যি গোলমাল ছিল? কি জানি বাপু, পাগল কাকে বলে। মালতী ঠোঁট উল্টোলো। তবে হঠাৎ হঠাৎ ক্ষেপে যেত। শ্রীরাধিকে তখন মা চণ্ডী, হাত পা ছুটছে, আছড়ে আছড়ে জিনিসপত্র ভাঙছে। শ্রীরাধিকে শব্দটা কানে গাঁকল মিতিনের। মালতীর বাচনভঙ্গিও। কয়েক পল মালতীকে দেখে নিয়ে বলল, কালকে কি উনি কোনো কারণে মাথা গরম করেছিলেন? না না, কাল তো মন মেজাজ ভালোই ছিল। অবশ্য দুপুরের পর কি হয়েছে বলতে পারবো না। কেন? শুধুই মিতিন, দুপুর 2টোর পর তো আমি বেরিয়ে গেছি। কোথায় গেছিলে তুমি? জিজ্ঞেস করে মিতিন। বাড়ি, পঞ্চাননতলায়। ওই শুক্রবার করে যাই তো, ফিরি সেই সন্ধ্যায়। প্রত্যেক শুক্রবার? সেই জবে থেকে কাজ করছো? জিজ্ঞেস করে মিতিন। এ বাড়িতে তো বেশি দিন আসিনি, জোর 5 মাস। ও, মিতিনের ভুরু ফের জড়ো হয়। কাল কখন ফিরেছিলে? উত্তর করে মেয়েটি, 6:30 হবে। দুপুরে যখন বেরোলে মামাবাবু বাড়িতে ছিলেন? না, তার আগে তো খেয়ে দিয়ে অফিস চলে গেল। বলতে বলতে মালতী আচমকা মিতিনের হাতটা চেপে ধরে বলে, বিশ্বাস করুন দিদি, মামাবাবুর কিন্তু কোনো দোষ নেই। মানুষটা বড় ভালো, প্রাণে খুব দয়া মায়া। তাই বুঝি? মিতিন ঝলক চোখ বোলালো আলনায়। খানিক তির্যক সুরে বলল, তোমার ড্রেসগুলো তো ভারী সুন্দর। কে দিয়েছে? তোমার মামাবাবু? এগুলোর বেশিরভাগই দিদির, রুমকি দিদির, আমাকে দিয়েছে। ও আচ্ছা। পুলিশ মামাবাবুকে খুব জেরা করছে দিদি, আমাকেও। আপনারা একটু দেখুন না কি করা যায়। মিতিনকে খবরের কাগজের লোক বলে ধরে নিয়েছে মালতী। ভুলটা না ভাঙিয়ে মিতিন বেরিয়ে এলো। লিফটে নিচে নেমে গেটের সামনে থেকে ট্যাক্সি ধরে। সিটে হেলান দিয়ে ভাবার চেষ্টা করছিল আজই এমারেল্ড টাওয়ারে ছুটে এসে লাভ হলো কি না, কিংবা কতটা হলো। না, ঠাহর করা বেশ কঠিন। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সবটাই ধোঁয়া। ততক্ষণ ধৈর্য ধরতেই হবে।